দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। ইরান আমেরিকা যুদ্ধ প্রায় 1 মাসের বেশি সময় ধরে চলছে। দুটো প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে। প্রথম প্রশ্নটি, এই যুদ্ধ কবে থামবে? কিছুক্ষণ আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে যুদ্ধটি থামতে পারে কিংবা আমেরিকা এই যুদ্ধটি বন্ধ করতে পারে। একই সাথে ইরানের প্রেসিডেন্ট প্রত্যুত্তরে বলেছেন ইরান বন্ধ করতে চায় যদি আক্রমণের শিকার না হয় এমন একটি নিশ্চয়তা পায়। তবে আরেকটি প্রশ্ন যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো এই যুদ্ধের লক্ষ্য কি। এটি নিয়ে ট্রাম্প প্রশাসনের বক্তব্যে কোনো ধারাবাহিকতা নেই। শুরুতে ওয়ার সেক্রেটারি পিট হেগসেট 4টি লক্ষ্য নির্ধারণ করেন। 1, ইরানের ক্ষেপণাস্ত্র ও উৎপাদন ধ্বংস। 2, নৌবাহিনী দুর্বল করা এবং পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানো। অর্থাৎ এই তিনটির সঙ্গে ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে পরিবর্তন এনে আরেকটি যোগ করেন, সেটি হলো ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের পাশাপাশি ইরান সমর্থিত যে গোষ্ঠীগুলো আছে যেমন হিজবুল্লাহ বা হুতি তাদের কার্যক্রম বন্ধ করার বিষয়টি যুক্ত করেন। কিন্তু এই বিষয়টি নিয়ে পরবর্তীতে মার্কো রুবিও, হোয়াইট হাউসের মুখপাত্র কেরন নেভিট তারা ভিন্ন ভিন্ন লক্ষ্য তুলে ধরেছেন। কখনো নৌবাহিনীর পাশাপাশি বিমান বাহিনী ধ্বংসের কথা বলেছেন, কখনো পারমাণবিক কর্মসূচি বন্ধ করাকে প্রধান লক্ষ্য হিসেবে রাখা হয়েছে, আবার কখনো একেবারে ক্ষেপণাস্ত্র সম্পূর্ণ ধ্বংসের কথা বলা হলেও সেটি পাল্টে বলা হয়েছে ক্ষমতা হ্রাস করা, অর্থাৎ ক্ষেপণাস্ত্রের ক্ষমতা হ্রাস করা। একইভাবে হিজবুল্লাহ কিংবা হুতি তাদেরকে পুরোপুরি বন্ধ করার পরিবর্তে এখন বলা হচ্ছে তাদেরকে দুর্বল করার কথা। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কি লক্ষ্য অর্জন করতে চান সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়িয়েছে। তবে কিছুটা আপডেট আছে ওয়ার সেক্রেটারি বক্তব্যে। পিট হেগসেট জানিয়েছেন যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আগামী কয়েকদিন খুবই গুরুত্বপূর্ণ এবং ইরান চুক্তিতে না এলে সংঘাত আরও তীব্র হবে। তিনি বলেছেন আমেরিকা একদিকে আলোচনা আগ্রহী হলেও প্রয়োজনে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি রেখেছে। এর জবাবে ইরানের ইসলামিক লিবারেশনারি গার্ড কর্পস আমেরিকার বিভিন্ন প্রযুক্তি কোম্পানি যেমন মাইক্রোসফট, গুগল, অ্যাপল, ইন্টেল, IBM, টেসলা এবং বোয়িং এর মতো প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে হুমকি দিচ্ছে, অর্থাৎ পাল্টা হুমকি দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পকে তিনি ইরানকে সতর্ক করে বলছেন যে শান্তি চুক্তি না হলে ইরানের জ্বালানি স্থাপনায় বড় ধরনের হামলা চালানো হতে পারে। একই সঙ্গে মূল যে ফ্যাক্টরটা এই মুহূর্তে কাজ করছে সেটি হলো হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি। এই দাবি তিনি বলছেন যে যেহেতু তিনি এখন ইউরোপীয় মিত্রদেরকে সঙ্গে পাচ্ছেন না, তাই তিনি মনে করছেন যে হরমুজ প্রণালী অবরোধের কারণে যারা যারা জ্বালানি পাচ্ছে না এমন দেশগুলোর নামও তিনি বলেছেন, ব্রিটেনের নাম উল্লেখ করে তিনি বলছেন তাদের উচিত হলো তারা সাহস সঞ্চয় করা, তারা সেই প্রণালীতে যাওয়া এবং যা দরকার নিয়ে নেয়া। ট্রুথ সোশ্যালে তিনি একটা পোস্ট দিয়েছেন, সেখানে বলেছেন দেশগুলোকে নিজেদের লড়াই নিজেদেরকে করা শিখতে হবে, আমেরিকা আর সাহায্য করতে সেখানে থাকবে না, যেমন তোমরা আমাদের জন্য ছিলে না। অর্থাৎ এই যুদ্ধে তিনি কোনো দেশকে পাননি বলেই ক্ষোভ থেকে বলছেন এবং সেই সাথে তিনি এটি বলছেন যে যারা ইরানকে শিরোচ্ছেদ করার অভিযানে সম্পৃক্ত হতে অস্বীকার করেছে তাদেরকে এখন তাদের জ্বালানি নিজেরাই সংগ্রহ করতে হবে। তবে আশার কথা হলো এই যুদ্ধের মধ্যস্থতায় পাকিস্তানের সাথে এখন চায়নাও যোগ দেওয়ার আগ্রহ জানিয়েছে এবং একই সঙ্গে পোপ লিও সহ বিভিন্ন পক্ষ সংঘাত কমানোর আহ্বান জানিয়েছে। কিন্তু সংঘাতটা কবে বন্ধ হবে সেটি অনিশ্চয়তা থেকে যাচ্ছে। এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর কবির হাসান এবং টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। আপনাদের দুজনকেই স্বাগত। প্রফেসর ডক্টর কবির হাসান, একটু জানি আপনার কাছে, প্রেসিডেন্ট বলছেন আগামী 2 থেকে 3 সপ্তাহ যুদ্ধ বন্ধ হতে পারে। কিসের ভিত্তিতে যুদ্ধ বন্ধ হবে, মানে কি প্রাপ্তিতে যুদ্ধটা বন্ধ হবে? হরমুজ প্রণালী এখন পর্যন্ত যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটি যদি থাকে, এর মধ্যে গ্যালন প্রতি বিভিন্ন গণমাধ্যম বলছে $4 করে বেড়েছে দাম, সেক্ষেত্রে হরমুজ প্রণালী বন্ধ রেখে যুদ্ধটা কি বন্ধ করা কোনোভাবেই সম্ভব হবে? দেখুন, এখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখন যে কি বলে আমি নিজেও বুঝে উঠতে পারি না। সকালে এক কথা বলে, বিকেলে এক কথা বলে। কিন্তু একটা জিনিস ফর শিওর, এই যুদ্ধে পরে স্ট্র্যাটেজিক কিভাবে এগোতে হবে এই সমস্ত বিচার বিশ্লেষণ আমেরিকান স্বার্থের দিক থেকে চিন্তা ভাবনা না করে ইসরায়েলের প্ররোচনায়, বেসিক্যালি বেঞ্জামিন নেতানিয়াহুর প্ররোচনায় সেখানে ওরা আঘাত করেছে। তো এই কথা
আমি একটা টক শোতে শুনছিলাম, এক ভদ্রলোক বলেছিলেন যে আমেরিকায় বিভিন্ন দেশে ভিয়েতনাম বলুন, ইরাক বলুন, আফগানিস্তান বলুন, তারা টেকটিক্যাল ওয়ার উন করে যাচ্ছে। ডেফিনেটলি যেভাবে ওরা আমেরিকান এয়ার পাওয়ার এবং ইসরায়েলি এয়ার পাওয়ার ইরানের অনেক ক্ষতি সাধন করেছে, ওদের মিলিটারি এস্টাবলিশমেন্ট, ওদের অস্ত্রপাতি, যন্ত্রাংশ, এগুলো সত্যি কথা। কিন্তু এটা দিয়ে কি তাদের যে স্ট্র্যাটেজিক গোলটা কি সেটাকে অ্যাচিভ করতে যাচ্ছে? স্ট্র্যাটেজিক গোল ছিল একসময় যে রেজিম চেঞ্জ করা। ওরা মনে করেছিল যে ইরান ভেনেজুয়েলার মতো মদুরোকে তুলে নিয়ে আসবে, নেক্সট ইন লাইন, মানে মানে তাদের কথা মতো চলবে, সেটাই হচ্ছে বেসিক্যালি। কিন্তু ইরান তো রেজিম চেঞ্জের কনসেপ্টটাই আরো ভালো করে বলতে পারবেন পলিটিক্যাল সায়েন্সের লোক। এখানে রেজিমের কনসেপ্টটাই ডিফারেন্ট আসলে। এখানে রেজিমের কনসেপ্ট শুধু একটা ব্যক্তি না। এবং আপনারা জানেন যে আয়াতুল্লাহ খামেনি মারা যাওয়ার আগে সেকেন্ড লাইন ইন কমান্ড, থার্ড লাইন ইন কমান্ড, এবং এটার সাথে আমি একটু পড়াশোনা করছিলাম, শিয়া আইডিওলজির একটা মিল আছে। যে ওরা যে রেজিম বা নেতা একটা ব্যক্তি বিশেষ না, এদের নেতা এখনো বিশ্বাস করে যে উনি কোথাও লুক্কায়িত আছেন, মাহাদি। উনি একটা একটা মানে আবহ, তার আবহাওয়ার আন্ডারে অন্যরা প্রতিনিধিত্ব করে যাচ্ছে। এই জন্য দেখেন যে জুন মাসে যেটা হলো, তাদের মিলিটারি কমান্ডার, তারপর এই যুদ্ধেও টপ লাইনে সবাইকে ইয়ে করেও ইরান কিন্তু চলছে, ইরান কিন্তু প্রতিঘাত করেই যাচ্ছে। এবং ওদের অনেক মানে ব্যালিস্টিক ফেসিলিটিস এবং অনেক কিছু, ওদের যুদ্ধাস্ত্র অনেক ধ্বংস হওয়ার পরেও তাদের যে স্ট্রাকচারও তৈরি করেছে, অনেকে বলে যে মোজাইক মানে কমান্ড স্ট্রাকচার, যে প্রত্যেকটাই স্টেটে 33 ওদের একটা ইয়ে আছে, প্রভিন্স আছে, ওদের ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে। এইটা এদের জন্য, ইরানের ধরে রাখার জন্য একটা ভালো জিনিস, বাট এট দি সেম টাইম ক্রিয়েটস এ লট অফ কনফিউশন। ডোনাল্ড ট্রাম্প বলে আমি কথা বলছি, কার সাথে কথা বলছো কিছু বলতে পারছে না। ফাইনালি বেরোলো যে ইরানের যে মানে পার্লামেন্ট স্পিকার আছে ওর সাথে কথা বলতেছে, সেটা সত্যি কিনা আমি জানি না। কিন্তু ইরান ইরান আল হ্যাজ জাজিরাকে অলরেডি, আল জাজিরাকে আজকে বলেছে যে আমাদের আলোচনা হয়নি, তবে যোগাযোগ হয়েছে। আজকের আপডেট হলো আল জাজিরার কাছে তারা স্বীকার করেছে যে যোগাযোগ হয়েছে, আলোচনা হয়নি। তো আমি একজন মিলিটারি জেনারেলকে জিজ্ঞেস করেছিলাম, বাংলাদেশে অলরেডি মেজর জেনারেল, ওনাকে বলেছিলাম যে ইরান বলে যে ইরান ইজ অলরেডি উইনিং। আমি বলি কিভাবে, ওদের তো সবকিছু মানে একটার পর একটা মারছে। বলে যে ওরা যতদিন ধরে রাখতে পারবে, ওরা তো মনে করেছে 2 সপ্তাহ ইয়া হয়ে যাবে, ওরা যদি সার্ভাইভ করে যায়, দ্যাটস আ উইনিং অফ ইরান। ইরানের আসলে আমি এটা বুঝতে পারছি না, ওদের প্যান্টাগন, আমার মনে হয় না যে কেউ কেউ মানে এটা নিয়ে কেউ আলোচনা বা বিশ্লেষণ করে, ডেফিনেটলি করেছে। কিন্তু একটা ইয়াতে যখন ওয়ার ক্যাবিনেটে থাকে, ওদের যেই মানে ডোনাল্ড ট্রাম্পের ইনার সার্কেলে মানে যেটা বেশি কথা বলে, মনে কর 10 জন আছে, 7 জন যদি যুদ্ধের পক্ষে মধ্যে 3 জনের যারা লজিক্যালি চিন্তা করছেন, সেই লজিক্যাল থট প্রসেসটা সামনে আসে না। ইরান কখনোই কারো পদানত ছিল না। এটা একটা মানে একটা সভ্যতা ৫,০০০ বছরের পুরনো। এবং যারা, আমি এই ডেলাসে গিয়েছিলাম গত সপ্তাহে, ওখানে অনেক ইরানিয়ান ছাত্র এসেছে। তা আমি একটু অবাক হলাম, যারা এক্স ডায়াসপোরা ইরানিয়ান আছে তারা কিন্তু ইয়াকে সাপোর্ট করছে। এই যে ইরান, সরি, ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল যায় ওদেরকে মানে রেজিম চেঞ্জ করুক যাতে ওদের ফ্রিডম আসে। বাট রিসেন্টলি ওরা যেভাবে অকাতরে মারছে, একটু ইয়াতে আপনি জানেন যে ইউনিভার্সিটিতে ওরা বম্বিং করছে। প্রথম বম্বিংটা করেছে ছাত্রীদের স্কুলে, এটা তো ডেফিনেটলি মানে একটা ওয়ার ক্রাইমস অ্যাকর্ডিং টু ওয়ার ক্রাইমস কনভেনশন। এখন ওরা মানে ডোনাল্ড ট্রাম্প বলতেছে এখন তাদের সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারের উপর ধ্বংস, এটা তো ওয়ার ক্রাইম ওর মধ্যে যাচ্ছে। এগুলো করে দিনকে দিন মানে ইরানের যে রেজিম আছে আরো এটা অনবর্ডন হচ্ছে। তারা অনেক অনেকটা 5 নেওয়া প্রথমে কষ্ট পায়, তারপরে মানে ব্যথা আসে, ব্যথাটা অ্যাবজর্ব করে সেই লেভেলে ওরা চলে গেছে। এই ইউনাইটেড স্টেটস এখানে জিতবে না। এখন ইউনাইটেড স্টেটস একটা এক্সিট রাউট খুলছে, কিন্তু ইসরায়েল চাচ্ছে না। ইসরায়েলের অবজেক্টিভ ইজ ডিফারেন্ট। ইসরায়েল চাচ্ছে যে তাদের যতভাবে ওদেরকে দুর্বল করা যায়, তাহলে নেক্সট 5-6 ডিকেডস ওরা আর দাঁড়াতে পারবে না, তাহলে ইসরায়েলের হেজিমনিক যে স্ট্রাকচার, তাদের যে গ্রেটার ইসরায়েল, ইসরায়েল বলে, সেটাকে ওরা মানে ওই ওই মানে প্ল্যানে ওরা এগিয়ে যাচ্ছে, ওরা ওটা অ্যাচিভ করতে পারছে। তো ইসরায়েলের উদ্দেশ্য টোটালি ডিফারেন্ট দেন আমেরিকান উদ্দেশ্য, এবং ইসরায়েল আমেরিকানকে নামিয়েছে যুদ্ধে।
এবং অনেকেই বলে এটার সাথে অ্যাবস্টেইন ফায়ার অনেক কিছু জড়িত আছে, একটা মন ঘুরিয়ে নেওয়ার জন্য এগুলো করছে। কিন্তু এটা তো আমেরিকা, এবং আমেরিকা যদি ইয়া না করে, এই যে বলেন, এই যে কথাটা বলতেছে সুয়েজ কেন, তো আমাদের প্রবলেম, এটা আমেরিকারও প্রবলেম। যদি অন্য জায়গায় তেলের দাম বেড়ে যায়, তাদের যদি ইকোনমি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ওদের দেশ আমেরিকা থেকে ইম্পোর্ট করবেন, সেটা ইনডাইরেক্টলি আমাদের দেশে আমাদের বাণিজ্যের উপরে বিরাট মানে একটা প্রভাব পড়বে, নেগেটিভ প্রভাব পড়বে। আমেরিকা কিন্তু একটা সার্ভিস ইকোনমি। তো আমেরিকা কিন্তু ডেফিনেটলি ক্ষতিগ্রস্ত হবে। আর তেলের দাম তো বাড়তে শুরু করছে, কারণ যারা প্লেয়ার আর কি স্পেকুলেট করছে, $100 উপরে উঠে গেছে, $4, এগুলো আপনারা শুনতেছেন। তো আলটিমেটলি যুদ্ধ ইরানিয়ানদের মানে টার্মে শেষ করতে যাচ্ছে, আমেরিকানরা যাচ্ছে আমেরিকা টার্মে, কিন্তু সামহার ইন বিটুইন, কারণ ইরানের জন্য তো শুভকর না, কিন্তু ইরান উইল নট গিভিং। ইটস নট লাইক এনি আদার কান্ট্রি। ওকে তুমি বলো আমি আসলাম, যে ইরাকে যেটা অ্যাচিভ করেছে, কারণ ইরাকের কমান্ড স্ট্রাকচার সাদ্দাম হোসেন ইজ গন, এভরিথিং ইজ গন, বাট ইরান ইজ নট লাইক দিস। ওকে, প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, একটু জানি সেটি হলো যে আমেরিকা তো বিশ্বের 1 নম্বর অর্থনৈতিক শক্তিশালী দেশ, সামরিক শক্তিও 1 নম্বর। সেখানে আমেরিকা ভেবেছিল যে আমরা যাব, জয় করব, কিন্তু এখন 1 মাস পরে এসে যেটি দাঁড়াচ্ছে, আমি সামরিক শক্তি, সামরিক জয় পরাজয়ের বিষয়টি যদি নাও আনি, অর্থনীতিটা মূল ফ্যাক্টর হয়ে উঠছে। ইরান পুরো বিশ্ব অর্থনীতি ব্যবস্থাপনাকে কাঁপিয়ে দিতে চেয়েছে, নড়বড়ে করে দিতে চেয়েছে। সেটির চাপ এই যুদ্ধবন্ধে কতটা 1 নম্বর ইস্যু হয়ে কাজ করছে? যে কোনো বিশ্লেষণের আগে আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই যে ইরানে আমেরিকা এবং ইসরায়েল যে আক্রমণটি করেছে সেটা একদমই একটা ইল্লিগাল আক্রমণ এবং কোনো প্ররোচনা ছাড়া যেটা করেছে। আমরা কিন্তু বিশ্লেষণের সময় এটা যদি না মনে করি তাহলে সবসময় মনে হয় যে দুটি ইকুয়াল পার্টি ফাইট করছে, কিন্তু তা না। ওরা কিন্তু ভিকটিম, ওরা অ্যাটাক হয়েছে। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমেরিকার মিডিয়াতে এই কথাটি অনেকটা আসেই না। আচ্ছা, 2 নম্বর কথা, ইরানের যে আপনার ওদের যে স্ট্র্যাটেজি, ওরা যেভাবে করে পরিকল্পনা করেছে সেটা শুধু সামরিক না, সেটার অর্থনৈতিক পরিকল্পনাটাও একদম সুদূর প্রসারী। ওরা যে মূল জিনিসটা যেখানে আঘাত হেনেছে আমেরিকার ইকোনমিতে, যেটার ফল আমরা এখনো দেখতে শুরু করিনি, সেটা হচ্ছে গালফ স্টেটগুলোতে। সেই স্টেটগুলোর যদি আপনার ইকোনমিতে আঘাত হানা হয়, ওদের কি করে, আমাদের যেটা আমেরিকার সাথে গালফ স্টেটের যেই আপনার ডিল আছে সেটা হচ্ছে পেট্রো ডলার। ওদের সমস্ত আপনার কি বলে সমস্ত ওদের তেলের যত আদান প্রদান, আমদানি রপ্তানি ওরা ডলার দিয়ে করবে এবং সেই ডলার ওরা কিন্তু আবার বিনিয়োগ করবে আমেরিকার অর্থনীতিতে। এবং এখন যখন দেখা যাচ্ছে যে গালফ স্টেটগুলো শুধু যে আক্রান্ত তা না, ওদের যে ব্র্যান্ডটা ছিল যে যে কোনো মানুষ এখানে আসো, ইনভেস্ট করো, এখানে সম্পত্তি কিনো, এখানে তুমি যা খুশি করো, তুমি সুখে, মানে তোমার যদি টাকা থাকে তুমি দুবাই, কাতার, আবুধাবি, তুমি রাজার হালে তুমি থাকতে পারবে, নো কোয়েশ্চেন আস্কড। ওই ব্র্যান্ডটা কিন্তু অলরেডি ধ্বংস হয়ে গেছে। ওই নিরাপত্তা তারা কোনোদিন দিতে পারবে না। আমেরিকান যতগুলো বেস ছিল, আমরা শুনছি আমেরিকার মিডিয়াতে যে শব্দটি ব্যবহার করা হয় ড্যামেজ, কিন্তু অনেকগুলো এমন ভাবে তার আঘাতপ্রাপ্ত হয়েছে যে ওগুলোকে আবার ঠিক করার জন্য, পুনর্নির্মাণের জন্য যে পরিমাণে অর্থ বিনিয়োগ করতে হবে সেই পরিমাণে অর্থ আমেরিকা করতে পারবে না। প্লাস এখন কিন্তু অনেকগুলো দেশ আছে যেমন কাতার, তারা কিন্তু এই বেসে আর আগ্রহীও না। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা, শুধু ওইখানে বেসের কথা না, ওইখানের ইকোনমিতে যদি ধস নামে তাহলে ওখান থেকে যে বিনিয়োগটা আমেরিকার ইকোনমিতে হয় সেটা কিন্তু হবে না। প্লাস ওইখানে যে আক্রমণগুলো করা হয়েছে, এতে আপনার যে শুধু যে আমরা হরমুজ প্রণালীর কথা বলছি, সেখানে তো আমরা আমদানি রপ্তানির কথা বলছি গ্যাসের, তাই না? কিন্তু ওখানে গ্যাসের উৎপাদন পর্যন্ত কমে গেছে। এখনো কিন্তু বিশ্ব অর্থনীতিতে পুরোপুরি প্রভাবটা পড়েনি। এটা যুদ্ধ যখনই বন্ধ হোক না কেন, যত দীর্ঘায়িত হবে এটা আরো খারাপ প্রভাব হবে, কিন্তু এখনো যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় কয়েক সপ্তাহের মধ্যে আমরা এটার খুব খারাপ প্রভাব দেখব। এবং সবচেয়ে বড় কথা, আমেরিকা থেকে অনেক বিনিয়োগ সরে যাবে। আমেরিকার অর্থনীতিতে একটা সাংঘাতিক বড় আঘাত ইরান অলরেডি করে ফেলেছে। মানে বিনিয়োগ কেন সরবে, বিনিয়োগ কেন সরবে, এটা কি একটু পরিষ্কার করবেন? বিনিয়োগ হচ্ছে গালফ স্টেট থেকে সরবে, কারণ গালফ স্টেট তাদের নিজেদের, হ্যাঁ, তাদের ইকোনমির অবস্থা খারাপ, কাজে এটা বিনিয়োগ করতে পারবে না। তাছাড়া তাদের সাথে আমাদের ইমপ্লিসিট ডিল ছিল আমেরিকার, যে আমেরিকা তাদেরকে সবসময় রক্ষা করবে। আমেরিকা তো এই ডিলটা রাখেনি। আমেরিকা কিন্তু একটা গালফ স্টেটকেও রক্ষা করেনি। উল্টো যেটা শোনা যাচ্ছে, এই যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে মধ্যপ্রাচ্যের সেই দেশগুলো থেকে, ক্ষয়ক্ষতিটা কিভাবে পুষিয়ে নেওয়া যায় সেটা নিয়ে ভাবছেন প্রেসিডেন্ট। হ্যাঁ, উল্টা
আমেরিকা বলছে যে তারা যাতে আমেরিকাকে অর্থ দেয়, কিন্তু তার পেট্রো ডলারের ডিলটাই ছিল যে মানে ওরা ডলার দিয়ে সমস্ত বাণিজ্য করবে এবং ডলারটা বিনিয়োগ করবে, বিনিময়ে আমেরিকা ওদেরকে রক্ষা করবে। তো আমেরিকা কিন্তু এই তাদের চুক্তিটা তারা কিন্তু পূরণ করেনি, এবং গালফ দেশগুলো বুঝতে পারছে তাদের ইরানের প্রতি তাদের মানসিকতা যাই থাক না কেন, তারা তো তাদের নেইবারহুড বদলাতে পারবে না, ওইখানেই তাদেরকে থাকতে হবে, এবং ইরানকে শত্রু অবস্থায় রেখে তারা কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। কাজেই আমরা এই যুদ্ধে অলরেডি আপনার ওয়ার্ল্ড অর্ডার অলরেডি চেঞ্জ হয়ে গেছে, ইকোনমিকের অনেক জিনিস ইকোনমিক্সে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, তাদের তো কোনো স্ট্র্যাটেজিক ডেপথ নাই, তারা শুধু চিন্তা করেছে ভেনেজুয়েলার মতো গিয়ে একটা রেজিম চেঞ্জ করে উপরের স্তরে মানুষ মেরে তারা ইরান দখল করে ফেলবে। হ্যাঁ, যেমন তারা শাহকে দিয়ে একসময় করেছিল, যেই কারণেই কিন্তু আপনার ইরানে এই ইসলামিক বিপ্লব এসেছিল। হ্যাঁ, আচ্ছা, সেইখানে সেই জায়গায় তারা ফিরে যেতে চায়, এই জায়গায় তারা কোনোদিন ফিরতে পারবে না। এবং এই যুদ্ধের ফলে অলরেডি ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হয়ে গেছে, এবং শুধু মধ্যপ্রাচ্য না, আপনার এশিয়ার অনেক দেশও আপনার আমেরিকার উপর তারা আর ভরসা করতে পারবে না। আপনি যদি দেখেন ইভেন এইরকম দেশ জাপান, সাউথ কোরিয়া, যারা নিরাপত্তার জন্য আমেরিকার উপর অনেক নির্ভরশীল ছিল, তারা এখন দ্বিতীয়বার চিন্তা করবে। তারপরে আপনি সামরিক জিনিসটা শুধু দেখেন, শুধু ক্ষয়ক্ষতি না, আপনি যদি দেখেন ইরান তাদের হোমগ্রোন তাদের টেকনোলজি দিয়ে কত কম খরচে এরকম বিপুল ব্যয় সাপেক্ষ আমেরিকান আর ইসরায়েল আপনার এই সমস্ত টেকনোলজির মোকাবেলা করেছে। আমেরিকা এবং বিশেষ করে ইসরায়েল তাদের অনেক প্রধান রপ্তানি হচ্ছে যুদ্ধাস্ত্র। এই যুদ্ধের পরে কেউ কেন ইসরায়েলের যুদ্ধ অস্ত্র কিনবে? তাদের গোল্ডেন ডোম তো কিছু কাজ করলো না, তাই না? এবং যদি আপনার হাফ আ মিলিয়ন ডলার দিয়ে আপনার $20,000 আপনার ড্রোন ঠেকাতে হয়, তাহলে কেন তারা ওখান থেকে কিনবে? কাজে এই কিন্তু বিশ্ব বাজারে যে একটা আমেরিকা এবং ইসরায়েলের খুব একটা কি বলবো একটা মনোপলি ছিল, যে ফ্রান্স, জার্মানি ওরাও রাইট। বিক্রি করে যুদ্ধাস্ত্র, কিন্তু এই জিনিসটাও কিন্তু অনেক দিক থেকে আমেরিকার কিন্তু ক্ষতি হয়ে গেছে, সেগুলোর হিসাব এখনো শুরু হয় নাই। যুদ্ধ যখন শেষ হবে আমরা আস্তে তারপর আস্তে আস্তে এটার আস্তে সেই হিসেবগুলো শুরু হবে। প্রফেসর ডক্টর কবির হাসান, আপনার কাছে একটু জানি, সেটা হলো যেটা বলছিলেন মেহনাজ মোমেন, যে বিশ্ব অর্ডারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এই অর্ডারের একটা সূচনা হয়েছিল ইউক্রেন ইস্যুতে। আমরা দেখেছিলাম ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গে আমেরিকার একটা নেতৃত্বের দূরত্ব তৈরি হয়েছিল। সেই জায়গায় এবার ইরান যুদ্ধে এসে এখন এতটাই স্পষ্ট যে আমাদের প্রেসিডেন্ট আজকে গোস্বা করে বলেছেন, ভাই তোমার তেল তুমি গিয়ে হরমুজ থেকে নিয়ে আসো, আমি আর এটার দায়িত্বে নেই। এবং তিনি প্রস্তাবও দিয়েছেন, আমার থেকে জেট ফুয়েল কিনতে পারো, অনেক কিছু করতে পারো। এই যে ইউরোপের দেশগুলো, তিনি ব্রিটেনের নাম উল্লেখ করে বলছেন যে তোমাদেরকে আমরা পাইনি, ইউরোপীয় ইউনিয়নকে বলছেন তোমাদেরকে আমরা পাইনি। দূরত্বটা কি দিনে দিনে অনেক বেশি বেড়ে যাচ্ছে? হ্যাঁ, ডেফিনেটলি এটা বাড়ছে, কিন্তু তার আগে আমি একটু অর্থনৈতিক ব্যাপারটা একটু অ্যাড করতে যাচ্ছি আপার সাথে। সেটা হলো যে আপা যেটা বলেছেন যে ওদের তো মানে অয়েল যে প্রোডাকশন এটা সেল করতে হবে ওয়ার্ল্ড মার্কেটে, এটা থেকে একটা অর্থ আসে, কিন্তু তাদের একটা সার্ভিস ইকোনমি আছে জিসিসি কান্ট্রি, এবং সার্ভিস ইকোনমি দারুণ ভাবে এফেক্টেড হচ্ছে। প্রতিদিন ওদের $1 বিলিয়ন ওদের লস হচ্ছে। ওদের টাকা থাকলে না তো আমেরিকা ইনভেস্ট করবে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার যেটা সিকিউরিটির ব্যাপার আপা একটু উল্লেখ করেছেন, ইন্টারেস্টিংলি ওখানে ওদের বেস গুলো আছে, তারা দেখলো আসলে এটা একটা বাস্তব অভিজ্ঞতা, সে বেস গুলো হচ্ছে ইসরায়েলকে রক্ষা করার জন্য। হ্যাঁ, প্রজেক্টাল আসছে, ওরা এটাকে সৌদি আরবকে রক্ষা করছে না, ইয়াকে রক্ষা করতে, এই ইয়াগুলো ওরা তো দেখতে পাচ্ছে, তাই না? ওরা ওদের সামনে ঘটছে। তো ওরা আসলেও এই ঘটনার পরে বেস গুলো থাকবে কিনা, এবং ইরানের কিন্তু একটা বড় বেস তুলে নিতে হবে। এবং বেস গুলো কেন, এটা কিন্তু আমেরিকা কোনো স্বার্থ দিয়া করছে না, বরঞ্চ আপা সুন্দর করেছে নেইবারের সাথে আমরা একটা বোঝাপড়ার মধ্যে, তাদের সাংস্কৃতিক ধর্মীয় অনেক ধরনের কানেকশন আছে, হিস্টোরিক্যাল কানেকশন আছে। এবং এই বেসগুলোর ইরা যে নতুন অর্ডার এখান থেকে শুরু হবে, আসলে এই মিডল ইস্টকে যে বা পশ্চিম বিশ্বকে যে মানে পশ্চিম এশিয়াকে যে কন্ট্রোল করা যে আমেরিকান হেজমনিকিয়া, সেটা চলে যাবে। কোন দিকে যাবে, কিভাবে যাবে, এটা নির্ভর করছে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন নেক্সট। আমার একটা ভয় এখনো আছে যে ইসরায়েল আসলেও একটা ব্রুটাল রেজিম, ওরা সারা দুনিয়াতে ভিকটিম হোড প্লে করে, অফকোর্স ওদের মানে 6 মিলিয়ন ঢুকে মেরেছে, এটা ডেফিনেটলি একটা মানবতার জন্য কলঙ্ক, কিন্তু সারা একই জিনিস ওরা অ্যাপ্লাই করছে, সেই একই পলিসি একই টেকটিক ওরা ইসরায়েলিরা নন ইসরায়েলের বিরুদ্ধে করছে। গাজাতে দেখলাম, ওয়েস্ট ব্যাংকে দেখলাম,
তারপরে লেবাননে লেবানন। দেখলাম। তো এবং কিছুদিন আজকে ওদের ইসরায়েল নেসেটে পাস হয়েছে 10,000 যে যুদ্ধবন্দী আছে ওদের জন্য মৃত্যুদণ্ড ওরা নরমাল করে দিয়েছে। তো ওরা আমাদেরকে কি মানবতা দেখে, ওরা আবার বলে যে ওদের নাকি মানবিক আর্মি। সাংঘাতিক ব্রুটাল, যেটা আপনি বলেন যে ইসরায়েলে ভেরি ইন্টারেস্টিং, ওদের কিন্তু মিলিটারি আছে, এই ব্ল্যাক আউট আছে, কেউ কোনো ধরনের মিলিটারি রিলেটেড কোনো বলতে পারবে না। এবং ইসরায়েলি সাংবাদিকরাও আমি মনে করি কিছুটা কমপ্লিসিভ, ওরা বলতে পারে যে এখানে অনেক কিছু ঘটছে কিন্তু আমরা বলতে পারছি না। মানে যেই যুদ্ধের যেই ভয়াবহ চিত্র শুধু আমরা একদিকে দেখছি, ইরানে কি হচ্ছে, কিন্তু ইসরায়েলে কি হচ্ছে অথবা বেসে কি হচ্ছে এক্স্যাক্টলি সে খবর কিন্তু আমরা কেউ পাচ্ছি না। আমেরিকা তো আপনি জানেন যে এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন হুমকি দিয়েছে যে তোমরা যদি এগুলো করো তাহলে তোমাদের লাইসেন্স বাতিল করে দেবো, ইত্যাদি ইত্যাদি। তো বিভিন্ন ভাবে আমেরিকান সমাজকে নাড়া দিচ্ছে। কিন্তু একটা জিনিস এটার সাথে আমার কেন জানি মনে হয়, ডোনাল্ড ট্রাম্প কেন ক্যাপিচুলেট করেছে, সে তো বিজনেসম্যান তাই না? আমার মনে তার ভয় আছে যে অ্যাবস্টেন ফাইলে এমন কিছু আছে যে মাগা বেস যাদের চাইল্ড পর্নোগ্রাফির সাথে যদি ডোনাল্ড ট্রাম্প জড়িত থাকে, এবং অনেকেই বলে সে ছিল, তাহলে সে মাগা বেসকে সে লুজ করবে। মাগা বিসরা কিন্তু তখন তাকে সাপোর্ট করবে না। এখন পর্যন্ত যারা ফক্স নিউজ দেখে 70% কিন্তু, যেহেতু খবর ওদের কাছে পার্সিয়ালি আসে, ওরা ইরান যুদ্ধকে সাপোর্ট করছে, কিন্তু আস্তে আস্তে বেশ দুর্বল হয়ে যাচ্ছে। এবং অ্যাবস্টেন ফাইলটা যতদিন, এবং আমার কেন জানি মনে হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছে তার সমস্ত কুকীর্তির আছে, এবং সেটা ওরা প্লে করছে। তাকে এইভাবে ক্যাপিচুলেট করা কোন প্রেসিডেন্ট আমেরিকাতে এইভাবে করেনি যে একটা ছোট রাষ্ট্রের এবং ইমিডিয়েট না, মানে এখানে ইমিনেন্ট কোন থ্রেটও না। আপনি যেটা বললেন একটা অনৈতিক যুদ্ধ, এটা ইন্টারন্যাশনাল রুলস এন্ড রেগুলেশনস এর ভায়োলেশন। এবং আমেরিকা এবং ইসরায়েল মানে যুদ্ধপরাধের মতো অপরাধ করছে, বেসামরিক স্থাপনা, শিশু মৃত্যু এগুলো করছে। এগুলো করার পরেও আমার কাছে কেন যে আমরা কি সবাই মানে কানা হয়ে গেলাম সারা দুনিয়ার সো-কল আমাদেরকে সবক শেখা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, অল দোজ থিংস। এইটা নতুন করে একটা উপলব্ধির একটা ব্যাপার হবে। আমার মনে হয় একটা নতুন অক্ষর সৃষ্টি হবে, কিভাবে হবে আমি জানি না। কিন্তু আমেরিকা তার, আমার প্রেডিকশন নেক্সট মানে চায়না আসবে। এটা হয়তো 10 বছর লাগতো, এটাকে আরো ত্বরান্বিত করে আগামী 5 বছর নিয়ে আসবে। চায়না উইল বিকাম দি নেক্সট সুপার পাওয়ার। জি, প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, চায়নার বিষয়টি আলোচনা চলে এলো, সেটা হলো আমরা মধ্যস্থতার দায়িত্বে দেখেছি একটু দৌড়াদৌড়ি করতে পাকিস্তানকে, সেখানে নতুন করে চায়নার নামটি যুক্ত হচ্ছে। পাকিস্তানের ব্যাপারে ইরান এবং আমেরিকা দুটো দেশেরই আস্থা আছে, চায়নার ব্যাপারে তো আমেরিকানদের আপত্তি থাকার কথা। সেখানে চায়না যে পর্যায়ে যুক্ত হতে যাচ্ছে, নাকি আমেরিকারই কোনো একটা ইন্টারেস্ট এখন অন্তত সম্মান রক্ষা কিংবা অন্যান্য বিষয়গুলো চায়না যুক্ত হলে সুবিধা হবে, কি মনে হয় আপনার কাছে? আমি খবরে পড়ছিলাম যে ইসরায়েল চায়নাকে আকুতি জানিয়েছে যে এই ইরানের আক্রমণ বন্ধ করার জন্য। চায়নার প্রতি আমেরিকার সমর্থন না থাকলেও চায়না একটা অনেক বড় পাওয়ার, পাকিস্তানের তো ওইরকম প্রভাব নেই। মানে প্রভাব বিস্তার, কাউকে চাপ দেওয়ার কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, আর 2 নম্বর কথা, পাকিস্তানের কিন্তু একটা মানে আমাদের এই হরমুজ প্রণালীর কারণে সবচেয়ে বেশি তেলের অসুবিধা কিন্তু হবে আমাদের সাউথ এশিয়ানে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান। কাজে তাদের স্বার্থ অনেকভাবে জড়িত। কিন্তু চায়নার কিন্তু ওদের মনে হয় কত 9 মাস চলার মতো ওদের আছে। প্লাস চায়নার সাথে ইরানের সম্পর্ক ভালো। ইরানের সাথে তো চায়নার আপনার রেগুলার ট্রেন যোগাযোগ আছে, যেটা দিয়ে আপনার অনেক আমদানি রপ্তানি হয়। কাজে চায়না এবং চায়নার নিজের অনেক সোলার পাওয়ার আছে, তারা তেলের জন্য তাদের তেমন কিছু আটকাবে না। কিন্তু এখন চায়না এবং রাশিয়ার ব্যাপারটা একটু একটু মানে অসুবিধাজনক এই ইউক্রেন যুদ্ধের কারণে। কিন্তু চায়নাই এখন আপনার দেখতে পাচ্ছি এমন একটা দেশ যার কথা অন্য কোনো দেশ হয়তো ফেলতে পারবে না। সেই জন্য চায়নাকে এই সিনে নিয়ে আসা হয়েছে। এবং চায়না যদি মধ্যস্থতা করে, হয়তো ইরানও সেই মধ্যস্থতা মানবে। মানে হ্যাঁ মানবে। কিন্তু ইরানের ব্যাপারটা অনেক আমেরিকা কমপ্লিকেটেড করে ফেলেছে। কারণ তারা কি করেছে, শীর্ষস্থানীয় নেতাদেরকে যে মেরে ফেলেছে, যাদের ধরুন বয়স বেশি ছিল, যাদের আপনার ধৈর্য বেশি ছিল, যারা অন্যভাবে যারা দেখতো, কিন্তু তারা এখন যারা সবাই নেতার জায়গায় আছে তারা হয়তো অনেক ইয়াং, তাদের হয়তো রক্ত মানে গরম। দুজনকে এখন হয়তো সিনে দেখা যাচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী এবং পার্লামেন্ট স্পিকার। না শুধু তাই না, কিন্তু এটা এমন একটা ডিসেন্ট্রালাইজ ব্যবস্থা যে শুধু আমরা একজন দুজনকে চিনলে হবে না, অনেক মানুষের আপনার সম্মতি লাগবে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস, আমার দেশে এসে কেউ যদি আমার 170টা এরকম বাচ্চা মেরে ফেলতো, তাহলে মানে
ইরান যে কোনো রকম সমঝোতা করতে রাজি না, আমি তার জন্য আমি খুবই এমপ্যাথেটিক। আমি হলেও আমি এক্স্যাক্টলি এটাই ফিল করতাম। এবং ইরানের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, সেটার কোনো সন্দেহ নাই। তারপরও কিন্তু ইরান খুবই ভালো মতোই দাঁড়িয়ে আছে। কিন্তু চায়নাকে এবং সম্ভবত আরেকটা জিনিস, একটা কারণে বেশি গুরুত্ব পাচ্ছে, সেটা হলো ইরান চাচ্ছে একটা গ্যারান্টর চাচ্ছে, মানে এই যুদ্ধটা বন্ধ করবে, আবার 2 দিন পর যে আমেরিকা ইসরায়েল আবার যেমন হামলা ইসরায়েল করবে না, যেরকম এই যে চায়নাকে জড়াতে জুনে চাচ্ছে সেই করলো কারণে। 12 দিনের যুদ্ধ, যেটা লেবাননে করে, গাজাতে করে, খালি 2 দিন পর পর যখনই আবার তাদের শক্তি সঞ্চয় করে আবার গিয়ে আক্রমণ করে। এটা তো কোনো কথা হলো না। ইরান চাচ্ছে এই যুদ্ধটা এমন ভাবে শেষ হবে যে এরপরে আর কোনো যুদ্ধ হবে না। এবং এবং সেটা গ্যারান্টি মানে চায়না দেবে। এই গ্যারান্টি চায়নাকে দিতে হবে, এবং চায়না যদি গ্যারান্টি দেয় তাহলে কিন্তু ইসরায়েলেরও, মানে আমেরিকা গ্যারান্টি দিলে ইসরায়েল সেই গ্যারান্টি যেভাবেই হোক তারা অন্যভাবে জাস্টিফাই করবে, কিন্তু চায়না দিলে এটা কিন্তু এত সহজ হবে না। আরেকটা ব্যাপার, হ্যাঁ, আরেকটা ব্যাপার আপনার সাথে অ্যাড করতে চাচ্ছি, এটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারও তাই না? প্রতিটা বেলায় ওরা যখন আক্রমণ করেছে, ওদের কিন্তু নেগোসিয়েশন চলছিল। হ্যাঁ, নেগোসিয়েশন মধ্যে তাহলে ইরান কেন বিশ্বাস করে? ফরগেট কেন অ্যাবাউট অল বিশ্বাস? আদার থিংস। হ্যাঁ, তারা তো এটা বিশ্বাসযোগ্য পার্টনার না। আর পাকিস্তান এটা মানে এটা ভেরি ইন্টারেস্টিং। আমি এটা পড়লাম যে হোয়াই পাকিস্তান, তাই না? অন্য কেন টার্কি না? হুম, তো এই টার্কি কিন্তু নেক্সট ইন টার্গেট এই ইসরায়েল। হ্যাঁ, অলরেডি ইসরায়েল ক্লিয়ারলি বলেছে যে ইরানের পরে তারা টার্কিতে যাচ্ছে, অলরেডি ক্লিয়ারলি বলে বলেছে। শেষ তো করে। এই জন্য পাকিস্তানকে, যেহেতু ওদের নিউক্লিয়ার আছে, এবং একটা আপনার জানতে হবে পাকিস্তান কিন্তু ইরানের দীর্ঘ দিনের মানে রাজনৈতিক ভৌগোলিক border সম্পর্ক, তো আছে। প্রতিবেশী, এবং দীর্ঘ সীমান্ত। পাকিস্তানে 15 to 20% মধ্যে ওদের মুসলিম শিয়া। তো হ্যাঁ। হিস্টোরিক্যাল রুটটা এইটা একটা কারণ। আর পাকিস্তানের যে জেনারেল, ওরা জানে যে ডিল করতে পারে, যে আসিফ মুনির, সে তাকে এস্টাবলিশ করেছে যে ডোনাল্ড ট্রাম্প তো ট্রান্সাকশনাল প্রেসিডেন্ট, তার সাথে একটা সম্পর্ক উন্নয়ন করেছে। এই জন্য পাকিস্তান দিয়ে শুরু করেছে, কিন্তু পাকিস্তান তো কোনো কিছু করতে পারবে না উইদাউট চায়না, কারণ হ্যাঁ, পাকিস্তান চায়নার এখন করদার্য বেসিক্যালি। আমি পাকিস্তানে প্রায় না মানে যাই, দেখি চীনের পিছনে চায়না প্রত্যেকটা ছিল, জায়গায়। মানে হ্যাঁ? চীনের পিছনে ছিল, কিন্তু এখন একেবারে দৃশ্যপটে চলে হ্যাঁ, আসছে, হ্যাঁ, যেটার পিছনে exactly। বড় একটা কারণ অনেকে মনে করছেন যে চায়না একটা গ্যারান্টি দেবে যে হ্যাঁ আবার আক্রমণ হবে না, সেটা হয়তো ইরান অনেক বেশি আশা করে। আরেকটা কথা, এটা আমাদের বলা উচিত যে ইরান কাকে ভরসা করবে। আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প, উনি তো মানে কি বলবো, মানে 1-2 মিনিটের মধ্যে 4 রকম ডিফারেন্ট কথা বলেন। তো উনার কোনো কথার উপর ভরসা করা যায় না। এখান থেকে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন বলছে যে আমরা ডিল করতে চাই, হ্যাঁ, কিন্তু আসলে ইরানে ডিল করার মতো কেউ নাই। এই অ্যাডমিনিস্ট্রেশনের মতো এত, মানে কি বলবো, মানে করাপ্ট, ইনএফিশিয়েন্ট এবং ইভিল অ্যাডমিনিস্ট্রেশন যে সম্ভব হতে পারে, এটা আমি জানতাম না। তারা আপনার যখনই যুদ্ধের ব্যাপারে কোনো একটা জিনিস প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ করেন, তার 15 মিনিট আগে তারা, মানে তারা জানে যে এই ঘোষণার ফলে স্টকের কি অবস্থা হবে, এবং অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরের লোক প্রচুর পরিমাণে লাভ করে। মানে তারা এই লেভেলের করাপ্ট। ওকে, আমরা অনেকটুকু পরিষ্কার হয়েছি। আমি একটা জিনিস জি, অ্যাড করতে যাচ্ছি আপার সাথে, যে জি। নেতৃত্বের কথা বললেন, ইরানের যে লোকগুলোকে মেরে ফেলেছে, ওরা আসলে কনজারভেটিভ হলেও তারা লজিক্যাল। আলী লারিজানি বলে একজন ছিল, হ্যাঁ, ডক্টর নিরাপত্তা আলী প্রধান লারিজানি। যিনি ছিলেন। সে কিন্তু একজন দার্শনিক, কান্টের উপর তার পড়াশোনা। জি, সে কিন্তু ইঞ্জিনিয়ার, আন্ডার গ্রাজুয়েট, তারপর মাস্টার্স পিএইচডি করেছে। এবং তাকে মেরে ফেলে যে একজন যে মানে লজিক নিয়ে কথা বলতে পারতো, তাহলে তারা এখন যে সেকেন্ড এবং থার্ড ইয়ার লিডারশিপ, তারা কিন্তু আরো বেশি কনজারভেটিভ, আরো বেশি জঙ্গি টাইপের, তারা কিন্তু সহজেই ছেড়ে দেবে না। এবং এত তাড়াহুড়া বারবার করছে আমেরিকা যে যুদ্ধ বন্ধ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি, আসলে দে আর অন দ্য লুজিং গ্রাউন্ড। তারা চাচ্ছে সম্মান নিয়ে বেরিয়ে আসার। এবং এখন যদি ইরান বন্ধ করে যুদ্ধ, তাহলে আমি মনে করি যে ওই 12 দিনের যুদ্ধের মতো, অনেকে বলছিল যে এটা ইরান কন্টিনিউ করা উচিত ছিল, কিন্তু বন্ধ করেছে ওদের কারণে, কিন্তু এটা ভুল ছিল। ইরান যদি চালিয়ে যেতে পারে আরো 1 মাস, তাহলে আমেরিকান হেজিমনি, ইসরায়েলি হেজিমনি উইল বি গন। একদম শেষ, এবং সেটাই করা উচিত। ওকে, আমরা একটু প্রসঙ্গ পাল্টাই তাহলে। প্রফেসর ডক্টর কবির হাসান, বাংলাদেশের প্রসঙ্গে যাই। বাংলাদেশের প্রসঙ্গে যেতে হচ্ছে এই কারণে যে সংসদ অধিবেশন চলছে এবং খুব নাটকীয়, একেবারে খুবই চমৎকার চমৎকার কথামালা হচ্ছে। আমরা পরস্পরকে আক্রমণের সীমা পরিসীমা অনেকে ছেড়ে যাচ্ছেন। যেটি নিয়ে বিতর্ক, গণভোট এবং সংবিধান সংস্কার, এটি নিয়ে আমরা বাংলাদেশে দেখলাম একই দিন নির্বাচন হলো, গণভোট, জাতীয় সংসদ নির্বাচন, একটা দল সরকার গঠন করলো, 51% ভোট পেয়েছে, গণভোটে 70% ভোট পেয়েছে। এখন এসে যেটি দেখা যাচ্ছে,
যে আশঙ্কাটা শুরু থেকে বলা হচ্ছিল যে গণভোটটা আগে হওয়া উচিত এই কারণে, কারণ যারা সরকার গঠন করবে তারা সেটি কার্যকর নাও করতে পারে, সেই আশঙ্কাটার দিকেই অনেকেই মনে করছেন যে যাচ্ছে। এই তর্ক বিতর্ক এখন পর্যন্ত সৌজন্যতার সীমার মধ্যে আছে অনেকটুকু, রাজপথের আন্দোলন শুরু হয়নি। এই ইস্যুটা মানে আপনারা কিভাবে দেখছেন, আপনার কাছে আগে শুনি। দেখুন, আমি আসলে অনেকটা ডিস্টার্ব। 12 তারিখে ইলেকশন যেভাবে রেজাল্টটা হয়েছে এরকম হওয়ার কথা ছিল না। ইলেকশনে আমি জানতাম না যে ৩ ভাবে ওদের ম্যানুফ্যাকচারিং হয়। একটা যে ইলেকশন দেওয়ার সময় ভোট লোকজনকে দিতে যেতে পারে না। আবার যখন সেকেন্ডটা হলো যে কাউন্টিং এর সময়, থার্ড ফলাফল প্রকাশের সময়। তো এই মানে জামাত ক্ষমতায় যেত বা এটা আমার ইয়াতে ছিল না। কিন্তু জামাত যেই নাম্বার সিট পেয়েছে, যত ধরনের প্রেডিকশন ছিল আরকি, ইন্টারনালি আমি জানি অতটা না। হয়তো তারা ১০০-১২০ পাইতো। কিন্তু এইভাবে এটা হতে পারে, জামাত এবং জামাত জোট কিন্তু এটা ভেবেছিল যে এই গণভোটটা আগে হওয়া দরকার, কারণ গণভোটের উপর বেসিস করে তো ইলেকশন। কারণ অনেকেই বলে আপনি যদি সংবিধানের কথা বলেন, আমি সংবিধান বিশেষজ্ঞ নই, এই সংবিধান অনুযায়ী কিন্তু পুরো গভর্নমেন্টই অসাংবিধানিক যদি আপনি সেটা ফলো করেন। তার মানে এমন একটা মাইন্ডটা চিপায় আমরা আছি, এইটা নিয়ে জনরায়ের সমর্থনকে যদি বিএনপি এবং বিএনপি জোট এটাকে অবমাননা করে, তাহলে যে আমরা যে নতুন বন্দোবস্ত নতুন চেঞ্জ চাচ্ছিলাম সেটা বোধহয় আমরা আবার সুদূর পরাগত হয়ে গেলাম। এই জিনিস, এই গণভোট হওয়া, সংবিধান সংস্কার করা, এটা তো মানুষের ভালোর জন্য, আপামর মানুষের ভালোর জন্য। এখন বিএনপি যে সমস্ত কথাবার্তাগুলো বলছে, ওরাও তো এটা পার্ট ছিল। এটা আমার কেন জানি মনে হয় এটা এক ধরনের দ্বিচারিতা, এক ধরনের মুনাফিকি। ওরা অনেকে বলে যে ইন্টারনেট হয়তো পাবলিক বলে যে ঘরোয়া বৈঠকে আলাপ হয়, বলে যে আমরা এখানে গিয়েছি ইলেকশনটা যাতে হয়, এই জন্য আমরা রাজি হয়েছি। তাহলে তোমরা মানে তোমাদের অন্তরে এক মুখে আর এক কথা, এই ধরনের দ্বিচারিতা নিয়ে একটা দেশ এবং জাতিকে নিয়ে খেলাকে ঠিক কিনা? আলটিমেটলি যদি মানে এটা হলো আমার প্রেডিকশন, আমি চাই বাংলাদেশ সবাই মিলেমিশে আগিয়ে যাক। যদি এই গণভোটের যে এটা যদি কোনোভাবে এটা যদি বাস্তবায়ন না করে, তাহলে কিন্তু আবার আমরা ফিরে যাব ব্যাক টু স্কোয়ার জিরো, এবং আবার এইটাই বিএনপির পতনের বড় কারণ হতে পারে। আপনার মনে রাখতে হবে, কিন্তু যে পাওয়ার বা শেখ হাসিনা ছিল, এটা কখনো কেউ বিশ্বাস করেছিল যে শেখ হাসিনা পতন হতে পারে? এই গণভোটের কারণে, এই জুলাই সনদের কারণে, যেটার উপর বেসিস করে এত কিছু হয়েছে, এটাকে যদি বিএনপি বা বাস্তবতা না দেয়, তাহলে আমি মনে করি বিএনপির জন্য খারাপ, আমাদের দেশের জন্য খারাপ। লেটস হোপ দ্যাট আমরা সবাই একটা ইয়াতে আসি, এটাকে আমরা বাস্তবায়িত করি। একটা সংবিধান সংস্কার বলেন, নতুন করে লিখে বলেন, হোয়াট এভার ইট ইজ, দ্যার হ্যাজ টু বি চেঞ্জ, দ্যাট হ্যাজ টু বি মেড। আমি প্রফেসর কবির দুটো প্রশ্ন করি আপনার কাছে। আমি জানতাম না সেটা, যে মানে সংবিধান চেঞ্জ করার যে এটা সাংবিধানিক পথ হলো এখনো সংসদ, হুম। কিন্তু যেটা ফান্ডামেন্টাল স্ট্রাকচার আছে যেটা সংসদ চেঞ্জ করতে পারে না। এবং ফান্ডামেন্টাল স্ট্রাকচার যদি চেঞ্জ করতে হয়, তাহলে আপনার একটা অসাংবিধানিক একটা ব্যাপার লাগে। তাহলে এই জনরায়ের মানে অনেকে বলে যারা হু ইজ দ্য সুপ্রিম পাওয়ার, এটা জনগণ হলো ক্ষমতার উৎস। সংবিধান, সংবিধান তো জনগণের জন্যই। এখন এটা এই যে আপস এন্ড ডাউন, এটা নিয়ে আমাদের যারা বৌদ্ধ আছে, যারা জাতিকে নিয়ে চিন্তা করেন, বোথ পার্টি মানে বিরোধী পার্টি এবং বিএনপি কে একসাথে এসে আগাইতে হবে, তা না হলে আবার ফেসিবাদ জন্ম দিবে। এটা বিএনপির মাধ্যমে হতে পারে, অথবা আওয়ামী লীগ আসতে পারে, অথবা জামাতও ফেসিবাদ। প্রফেসর কবির দুটো ছোট্ট প্রশ্ন করি আপনার কাছে। একটা হলো, এটা আপনি বলছেন মুনাফেকি কিংবা দ্বিচারিতা বিএনপির, কারণ বিএনপি নিজেরাই গণভোটের পক্ষে ভোট চেয়েছিল। এখন মানে কৌশল না তো, মানে হলো যে রাখলাম, করব আস্তে ধীরে, যেটা যেটা ভালো লাগে করব, আগে জামাত এনসিপি ওদেরকে একটু দৌড়ের মধ্যে রাখি, সংসদে এইসব ইস্যু নিয়ে ওরা হইচই করতে থাকুক, পরে একটা সময় আমরা করে নেবো। দ্বিতীয় প্রশ্ন হলো, যদি আপনার কথা মতো গণভোট কার্যকর না হলে, জুলাই সনদ কার্যকর না হলে বিএনপির পতন হয়, আওয়ামী লীগ ঢুকে যাবে না? ঢুকবে, এটাও একটা ভয়। এই জন্য হয়তো জামাত ইসলাম এত শক্তভাবে রাখছেন। কারণ অনেকে বলে না যে এই জামাত বেশি কথা বলে, তাহলে কিন্তু আওয়ামী লীগকে ঢুকাই দেবে, তাহলে তাহলে তোমাদের সারা হয়ে যাবে, এই ভয়টা আছে। কিন্তু এইভাবে কি একটা রাষ্ট্র চলে, একটা সংসার মানে রাষ্ট্রযন্ত্রকে এইভাবে আমরা চিন্তা করা দরকার। যারা আমাদের ক্ষমতা আছেন, তারেক জিয়া তো 17 বছর দেশের বাইরে ছিলেন,
এই ইলেকশন, এই গণভোট, এই জুলাই যদি না হতো সে কিন্তু প্রাইম মিনিস্টার হতো না, শফিক সাহেবের বিরোধী থাকতো। এই কথাগুলো আপনার টক শোতে প্রায় শুনেন। আমাদের তো একটা কনভার্জেন্স পয়েন্টে আসা দরকার। আর আওয়ামী লীগ, আমি একটা কথা বলতে চাই, আওয়ামী লীগ কি সবাই খারাপ? মাত্র একটু হয়তো 5% লোকজন যাদের কারণে ইয়া করেছে, 95% তারা তো দেশপ্রেমিক মানুষ। আওয়ামী লীগকে কি আপনি এভাবে না করে দিতে পারবেন? এবং দেশে আছেন, তারা বাংলাদেশেই আছেন, সবাই তো পালান। বাংলাদেশের মানুষ, সে আমার ভাই ব্রাদার, এক পড়শি, তারা তো তাদেরকে নিয়ে আগাইতে হবে। আমরা তো একটা বিভাজিত দেশ, কিন্তু এগিয়ে যাওয়া যায় না, তাই না? ওকে, এইটা কখনোই করা যাবে না। আমি কিন্তু টোটালি এগেইনস্ট অফ ব্যানিং এনি পার্টি। কি হলো, আওয়ামী লীগ জামাত ইসলামকে ব্যান করেছে না? আজকে আওয়ামী লীগ কোথায় কোথায় নাই, জামাত ইসলামের বিরুদ্ধে দলে দাঁড়িয়েছে, তাই না? আমি একটা কথা বলতেছি, বিএনপি জাস্ট একটা জিনিস, এই যে বিএনপির যে সময় কাজকর্মগুলো এখন শুরু হয়েছে, আসার পরে যে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর যেভাবে অপমানিত ভাবে বারবার করেছে, আমি তার জানি যে যতটা কাজ করেছে, যাকে রিপ্লেস করেছে, বিভিন্ন জায়গায় যে সময় লোকজন করে বসাইতেছে, তখন আমার সন্দেহ হয় এটা কিন্তু খেলা না। আপনি যেটা বললেন জন ভাই, যে এটা খেলতেছে, এটা না। তাদের কিন্তু দূরদর্শিতা নাই, তাদের একটা এজেন্ডা আছে, এজেন্ডাটা ভালো না। এবং একই জিনিস আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের ভালো লোকগুলো কিন্তু ক্ষমতার আশেপাশে নাই, খারাপ লোকগুলো আসতো। একই জিনিস বিএনপির বেলায় ঘটছে, তাদের ভালো লোকজনগুলো আনতেছে না। ঢাকা ইউনিভার্সিটি বেশি একজন করেছে, আপনি ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় যাকে রিপ্লেস করেছে, মানে এগুলো যদি দেখেন কি বার্তা আমাদেরকে দিচ্ছে, আমি একটু আসলে শঙ্কিত। জি, প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে জানি, সেটা হলো সময় খুব বেশি হাতে পাবো না, দুঃখিত। সেটা হলো যে বিএনপি তো বলেছিল তারা জুলাই সনদেও স্বাক্ষর করেছে এবং 70% জনগণও কিন্তু ভোট দিয়েছে এই গণভোটটা, জুলাই সনদটা কার্যকর করার জন্য। এখন সংবিধান করে যে বিষয়টা তোলা হচ্ছে, মানে কিছু একটা বিএনপি করতে চাইছে, তারা বলছেন আমরা জুলাই সনদ করব না। মানে আপনার কাছে কি মনে হয়, ওরা আসলে এটির বিপরীতে কি আদায় করে নিতে চাচ্ছে, কিংবা কোন স্বার্থটা হাসিল করতে চাইছে? আচ্ছা, আমার কাছে মনে হয় একটুক্ষণের জন্য আমরা বিএনপি, আওয়ামী লীগ, জামাত এগুলো ভাবে চিন্তা না করে আমাদের আসল সমস্যাটা কি। আমাদের সমস্যা এটাই ছিল যে ক্ষমতা একদম কেন্দ্রীভূত ছিল, কারণ এটাই আমাদের সিস্টেম দাঁড়িয়ে গেছিল, এটাই স্ট্রাকচার। এখন আমরা যদি আর কোনো পরিবর্তন না করি, যেটা জুলাই সনদের মাধ্যমে খানিকটা পরিবর্তন হবে, সেটা যদি না করি, তাহলে যে নেক্সট ক্ষমতায় থাকবে সেও এভাবে করে ক্ষমতা কেন্দ্রীভূত করবে। এইটাই হচ্ছে সমস্যা। এখন আওয়ামী লীগ ওই সময় যখন ক্ষমতায় ছিল, তারা ক্ষমতাটাকে অনেক কেন্দ্রীভূত করেছে এবং সেটার সদ্ব্যবহার করেছে তাদের নিজেদের জন্য, এবং বিএনপি এখন একই জায়গায় গেছে। এবং এটা আসলে কোনো মানে যেটা কবির ভাই বললেন, আমি একদমই একমত, এটা কোনো শুভ বার্তা না। কারণ আমাদের যেটা পরিবর্তন করতে হবে, এটা বিএনপি না আওয়ামী লীগ না জামাত, এগুলোর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সিস্টেমটা, যাতে যেই ক্ষমতায় যাবে এই কাজটা যাতে করতে না পারে। এবং জুলাই সনদ দিয়ে পুরোপুরি তা হবে না, অ্যাটলিস্ট শুরুর একটা জায়গা আছে, সেই জায়গাটাও যদি না হয়, তাহলে সামনে তাহলে কোনো লাভ নাই। এই জুলাই আন্দোলন করে কোনো লাভ নাই। আওয়ামী লীগ গেল, নেক্সট যে ক্ষমতায় আসবে, বিএনপি হোক, জামাত হোক, নতুন কোনো দল হোক, একই কাজ। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা সামনের দিনগুলোতে আরো আলোচনা করব এইসব বিষয়গুলো নিয়ে। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত এবং সময়ের জন্য। দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।